প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন লুজ টক এফএমে। কারণ আমরা আসলে দীর্ঘদিন যাবৎ আপনি দেখবেন যে আমরা অনেকদিন ধরে আমাদের ভৌতিক গল্প নিয়ে আমরা আসতে পারছি না নানান ব্যস্ততার জন্য, কিন্তু এবার ফাইনালি আমরা চলে এসেছি এবং আমাদের সাথে এমন একজন গেস্ট আছে যার কথা আসলে আপনারা শুনলেই, যার ভয়েস শুনলেই আপনি টের পাবেন। স্যার, আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত করতে পেরে বা আমাদের অনুষ্ঠানে যে আপনি এসেছেন এই জন্য আমরা আসলে আন্তরিকভাবে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি তো শারীরিকভাবে আসতে পারিনি, আপনি আমাকে কল দিয়েছেন, আমি কলে আছি, ঠিক না? আমি তো শারীরিকভাবে আসতে পারবো না। তো যেহেতু এটা ভৌতিক অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠানটা আমি শুনি এবং আমার কাছে ভালো লেগেছে, তো আমি যেটা বলতে চাই, আমার ক্ষেত্রেও এরকম একটা ভৌতিক ঘটনা হয়েছে। আমি যখন দেশ ত্যাগ করি, দেশ পালানোর চেষ্টা করি, তখন আমার উপরেও এরকম একটা অনেক আজব এবং ভৌতিক একটা কাহিনী ঘটেছে। স্যার, যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যাক, আপনার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছে, সেটা ঘটাবে, সেটা আপনি আমাদেরকে শোনাবেন, এটার জন্য আন্তরিক ধন্যবাদ। স্যার, আপনি কোত্থেকে বলছিলেন স্যার? এটা যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা এটা জানতে পারত। এটা আপনাকে আমি আগেই বলেছি, আমি কোথা থেকে বলছি, কিভাবে বলছি, এটা আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু এটুক বলতে পারি, আমি দেশ ত্যাগ করে সবার প্রথমে ভারতে গিয়েছিলাম, ওখান থেকে আমি অন্য দেশে চলে এসেছি। তো যখন আমি ভারতে আসি বা ভারতে আসার সময় যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, ভৌতিক অভিজ্ঞতা, সেইটাই আমি শেয়ার করতে চাচ্ছি আসলে। স্যার, ওটা বলবেন স্যার, কিন্তু আন্তরিকভাবে কিছু জিনিস আপনাকে জানতে চাচ্ছি। যেমন এই যে পাবলিক যে আপনাকে আর কি কাউয়া কাদের বলে ডাকে, এটাকে আপনি কিভাবে এনজয় করেন, বা এটা কি এনজয় করেন আদৌ, নাকি বিরক্ত হন? এটা আসলে এখন বিরক্ত হই, কিন্তু যখন ক্ষমতায় ছিলাম তখন আনন্দই লেগেছে। দেখুন, কাউয়া কিন্তু খারাপ কিছু না, কাউয়া অনেক ভালো একটা প্রাণী, ভালো পাখি, আমাদের পরিবেশ রক্ষা করে, ঠিক আছে? কাউয়া কোনো ক্ষতি করে না। তো আমি ওভাবেই নিয়েছিলাম যে আমি তো কোনো ক্ষতি করছি না, তো আমাকে কাউয়া বললে সমস্যা কি? আর আমার গায়ের রং কাউয়ার মতোই, তো এটা তো মিথ্যা না। স্যার, আপনি একজন আসলে স্পষ্টভাষী, এবং আপনার এই কথাটা শুনে আসলে আমরা আন্তরিকভাবে ভালোবাসা, আপনার প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল স্যার। যে আপনি যে নিজেকে কাউয়া বলাতে কোনোভাবে মনে কষ্ট নেননি, বা এটাকে যে আপনি এনজয় করছেন, এটা আমরা আসলে জানতে পেরে আন্তরিকভাবে আমরা খুবই আনন্দ বোধ করছি স্যার। এবং আপনাকে যেন দীর্ঘভাবে সবাই কাউয়া ডাকে, এবং এটার জন্য যদি কোনোভাবে বিলবোর্ড টাঙানো লাগে। এখন কাউয়া বলা যাবে না, আমার যে নাম সেটাই বলতে হবে। ওকা বলেন তাও ঠিক আছে, কিন্তু কাউয়া না, প্লিজ আমাকে কাউয়া বলবেন না, আমার যে নাম সেটাই বলেন, ঠিক আছে? জি 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 স্যার, জি স্যার। স্যার, তাহলে আমরা গল্পে ফিরে যাই, একটু গল্পটা শুরু করেছে। আসলে ঘটনাটা হয়েছে, সবাই মনে হয় এটা ভাবছে যে আমি 5ই আগস্ট সেই দিনই পালিয়েছিলাম, কিন্তু এটা ভুল। আমি আরো 2 মাস বাংলাদেশে ছিলাম, একটা কাকপক্ষীও জানে না আমি কোথায় ছিলাম। কিন্তু 2 মাস পরে যখন আমি সব রেডি করি যে এখন আমার পালানোর সময় হয়েছে, যে কোনো সময় আমি ধরা খেয়ে যেতে পারি, আমার সহকর্মী সবাই ধরা খেয়ে গেছে, তো আমি আপার সাথে কথা বললাম, আপা আমাকে একটা রাস্তা দেখিয়ে দিল। তাহলে আমি সেভাবেই রাস্তা অনুযায়ী আমি বের হচ্ছিলাম। তো আমি ভোর 3টা বাজে, ওই দিন রাত 3টা বাজে ঘুম থেকে উঠি, এবং ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির বাইরে একটা কালো জিপ গাড়ি দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করার জন্য। তখন আমি যশোরে ছিলাম, আমি যশোরে পালিয়েছিলাম। তো আপনারা জানেন যশোরের পাশেই কিন্তু ভারতের বর্ডার। তো আমাকে গাড়িটা নিই, গাড়িটার উপর আমি উঠি, আমার যাবতীয় কাগজপত্র ব্যাগ গুছাই এবং সেগুলা নিয়ে আমি রওনা দেই। তো আমি যখন গাড়ি থেকে নামি, আমাকে ড্রাইভার বলে আপনাকে এখান থেকে একা যেতে হবে, আমি আর সাহায্য করতে পারবো না। স্যার, আপনি এরপরে কি ভূত দেখছেন স্যার? আরে আমাকে কথাটা তো বলতে দিবে স্যার, বল। এরপর ড্রাইভার আমাকে একটা কুড়াল দিল,
এবং কুড়াল দিয়ে বলল আপনাকে মাটি খুঁড়ে খুঁড়ে মাটির নিচে রাস্তা বানাতে হবে। মাই গড, এটা তো অনেক অনেক ডেয়ারিং কাজ স্যার। মাটির নিচে রাস্তা বানিয়ে, আপনারা সুড়ঙ্গ মুভিটা দেখেছেন না আফরান নিশো? জি 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 স্যার। সেই সুড়ঙ্গ মুভির মতো আমাকে সুড়ঙ্গ বানাতে হবে। আমি বললাম ভাই তুমি করো, আমি কিভাবে করব? উনি বলল তুই মুড়ি খা, এটা বলে সে চলে গেল। মানে আপনাকে আপনার যান বাঁচানোর জন্য আপনাকে সেই সুরঙ্গর মুভির মতো ঘুরতে হবেই। এটা ছাড়া কোনো উপায় নাই। তো আমি কি করলাম, ঘুটঘুটে অন্ধকার, কি করব আমি ভয় পাচ্ছিলাম। পরে আমি বললাম আমার তো বাঁচতে হবে, কারণ যদি ভোর হয়ে যায় দিনের আলো তো আমাকে দেখে ফেলবে। তো আমি করলাম কি, কুড়ালটা নিলাম এবং আল্লাহর নাম নিয়ে আমি মাটি খোঁড়া শুরু করলাম ভাই। এবং প্রথম কোপ দিতেই পাশ দিয়ে একটা করে আওয়াজ আসছিল। কিসের আওয়াজ স্যার? প্রতিবার আমি মাটিতে যখন কোপ দেই পাশের থেকে একটা আওয়াজ আসছিল ঠিক এরকম। তাই তো আমি তো ভয় পেয়ে যাই, এটা তো মাটি কাটার আওয়াজ না ভাই, মাটি কাটছি আর ওরে আওয়াজ হচ্ছে, এটা কি হয়ে গেল? তো আমি আশেপাশে, স্যার আপনি কি কুড়ালটা কারোর উপরে চালাচ্ছেন নাকি? আরে না, আমি মাটিতেই চালাচ্ছিলাম এবং মাটি তো কমতেছিল, মাটি সরে যাচ্ছিল, সঠিকভাবে কোপ দিচ্ছিলাম, কিন্তু আওয়াজটা ব্যতিক্রম। তো আমি ফোন বের করে, আমার ফোন বাটন ফোন ছিল, ভাগ্যবশত এটাতে টর্চ লাইট ছিল। তো আমি টর্চটা অন করে আশেপাশে দেখি কিছুই নেই। তো আমি ভাবলাম এটা আমার মনের ভুল, মানে হ্যালোসিনেশন হচ্ছে। হ্যাঁ। এরপরে আবার যখন কোপ দিই তখন আওয়াজটা ভিন্ন হয়ে গেল। তখন বললো ওই, প্রতিবার কোপ দিয়ে বলো ওই, এরকম বলতে। স্যার এটা তো ভয়ঙ্কর। তা আমি তো দিশে, আর আমি এখন কাউকে বলতেও পারছি না, ফোনও দিতে পারবো না, আমি কোথায় যাব? এখন বলছি যে ডাক দিলে ডাক দেখ, আমি আমার কোপ দিই মানে কোপ চালিয়ে যাচ্ছেন? কোপ চালিয়ে যাচ্ছি। এরপরে আবার নতুন আওয়াজ শুরু হলো। এটা আবার কি? ওই কাদের, প্রতিবার কোপ দিয়ে বলো ওই কাদের। আমি তো আরো ভয় পেলাম, আমার নামও জানে, কি করছে এটা। তো আমি আশেপাশে গাছের উপরে লাইট ধরি, দেখি কিছুই নাই, শুধু পাতা। আমি এখন কি করব? অনেকখানি গর্ত করে ফেলেছিলাম। এরপর আবার কোপ দেওয়ার পরে এরপর বলে কোপ দে, আর বলে কই যাস, কোপ দে, আর বলে কই যাস। ভাই আপনি হাসতেছেন, আমার অবস্থা যে কি হয়েছে সেটা তো আমি জানি, আপনি হাসছেন কিভাবে? এরকম একটা ভয়ঙ্কর কাজ। স্যার আমি হাসতেছি এই কারণে যে আপনি যাচ্ছেন, কেউ একজন পিছন থেকে বলছে কই যাস, কই কাদের, কই কাদের। ভয়েসটা সেম আমার মতোই। কি বলেন স্যার? এমন না যে মানুষের ভয়েস এমন হতে পারে না, আমার তো মানুষের মতো ভয়েস না, এটা তো জানেন। স্যার আপনার এই গল্প শুনে আমার লোম খাড়ায় যাচ্ছে স্যার। কোন কোন জায়গার লোম খাড়াচ্ছে এটা বলেন। আপনার আরো অনেক জায়গায় দাঁড়াবে, আপনি কাহিনীটা শুনুন। তারপর যেটা হলো, এরপর বলে কই যাস। আমি এখন কি করব? আমি আল্লাহর নামে আমি কই। তারপর আমি করলাম কি, কোনো কিছু দিক পাশ না থাকে আমি কোপ দিতেই আছি। তো অর্ধেকের মতো প্রায় আমি সুড়ঙ্গ বানিয়ে ফেলেছিলাম। এরপর দেখি ভোরের আলো শুরু হলো। এখন তো আমার বাঁচার রাস্তা নেই, আমি এখন কোথায় যাব? আলো হতে শুরু করেছে। আপনাকে দেখে ফেলবে মানুষ? হ্যাঁ, মানুষ দেখে ফেলবে। মাই গড। এরপর আমি কি করলাম, আমি যতটুক গর্ত করেছি অতটুক করে আমি আবার যখন ব্যাক করি গর্ত থেকে বের হওয়ার জন্য, তো আমি যেটা প্ল্যান করছিলাম, আমি আবার গর্তটা ঢেকে দিব, পরের দিন আবার রাত হলে আবার শুরু করব। ততক্ষণ আমি দিনের বেলা কোথাও পালিয়ে থাকব। তো আমি যেটা করেছি, আমি যখন বের হচ্ছিলাম গর্ত ঢাকার জন্য, স্যার আপনার সাথে তো কোনো ভৌতিক কিছু ঘটলো না, ডাকাডাকি স্যার। আরে আমার কথাটা তো শেষ হতে দিবেন রে ভাই। না বলেছে আমি যখন বের হচ্ছিলাম তখন দেখি আমারই মতো আরেকটা ওবায়দুল কাদের, মাই গড, ওখানে আমার দিকে তাকিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, এবং সে ওবায়দুল কাদের ছিল উলঙ্গ। স্যার উলঙ্গ মানে স্যার মানে ওই জিনিসটা কি একদম সেম ছিল? মানে ওই জিনিসটা একদম আমি ছিলাম কিন্তু ল্যাংটা। না ওই জিনিসটাও কি সেম ছিল? কোন জিনিসটা? মানে ওই যেটা আপনার 2 রানের মাঝখানে। আরে ভাই সবই সেম, আমি দেখতেছি আমাকে, কিন্তু ল্যাংটা দেখতেছি, উলঙ্গ, কোনো কাপড় নেই। মাই গড। কিন্তু চশমা ছিল আমার মতোই, আমার দিকে তাকিয়ে হাসতেছে। মুচ আরে সবই ছিল। দূরও, আপনি কথা বাগাচ্ছেন। মানে আপনি নিজেকে নিজেই দেখছি। মাই গড। আমার দিকে তাকিয়ে এসে হাসছে, এসে বলছে কই যাস, তুই কোথায় যাস ওবায়দুল?
আমার তো হাত পা শীতল হয়ে গেছে, আমি মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি বলছি এটা কি হচ্ছে আমার সাথে। আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমি অজ্ঞান হয়ে যাই এবং আমি অজ্ঞান উঠে দেখি দিনের আলো, রোদের আলো গর্তের ভিতরে ঢুকে আছে। আমি বলছি আমি এখন কি করব, কেউ যদি এসে পড়ে তো আমি কি করলাম, গর্তের ভিতরেই পুরা সারাদিন কাটাই। ভাগ্য ভালো এটা একটা জঙ্গলের পাশে ছিল, তাই সেরকম মানুষের আনাগোনা ছিল না। যাক যাক, এই যাত্রায় আপনি বেঁচে গেলেন স্যার। না বাঁচলে তো আসলে আজকে আমাদের সাথে কথাই বলতে পারতেন না। হ্যাঁ, Oh my God. কিন্তু এখন আমার ভয় তো আরেকটা। কোনটা? আমি যে আবার রাতে আবার সুড়ঙ্গ খুঁজবো, খোদাই করব, আমি যদি তাকে আবার দেখি, কিন্তু আমার তো প্রাণে বাঁচতে হবে, আমার তো দেশ ছাড়তে হবে। দেখা হলে নেক্সট টাইম বলে দিবেন যে এখন আসিস না, পরে আস। এটা 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 করতে পারেন তো স্যার। পরে তুমি আজ এরা কথা বইলো না, আমার কথা বলতে দাও। জি। তো আমি যেটা করেছি, আমি মাগরিবের আজানটা দিল, আমি নামাজটা পড়লাম, পরে আমি আবার খোদাই শুরু স্যার করলাম। আপনি কি সুড়ঙ্গর ভিতরেই নামাজ পড়েছেন? না না না, আমি বের হয়েছি মাগরিবের পরে, ওই সময় তো অন্ধকার, ওই সময় বের হলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে বর্ডারটা পার করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে বর্ডারটা পার করে দাও। শেষমেশ আপনার আল্লাহ শুনলো আর কি কথাটা। আপনিই বলেন, আমি কি বলবো? না না, আপনিই গল্পটা বলে দেন। আমাকে কেন ডাকছেন রে ভাই? আপনি তো বলে দিচ্ছেন। সরি স্যার, সরি। কিছু শেষ হয় না, শুরু হয়েছে মাত্র। আমি তো আসলে মানে দর্শকরা যেন গল্পটা শুনে সেই জন্য মাঝখানে মাঝখানে আমি একটু ইনসার্ট দিচ্ছিলাম স্যার, এই আর কি। বলেন 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 বলেন। এরপরে আমি আবার বিসমিল্লাহ বলে গর্তে ঢুকি, সুরঙ্গে ঢুকি এবং যতটুকু কাজ হয়েছিল শেষ মাথায় যাই, সেখানে গিয়ে আবার খোদাই শুরু। এবার হচ্ছে অন্যরকম একটা কাহিনী ভাই। আমি যতবার কোপ দেই ততবার আমাকে পিছ দিয়ে কে যেন ঠেলা দেয়। কি বলেন? আমার পশ্চাৎ দেশে কে যেন ঠেলা দিচ্ছে। লাথি মাতি মারে নাই? লাথি না, কিরকম যেন একটা দণ্ড অনুভব করি আমি পিছে। দণ্ড মানে স্যার আপনার পেছন দিয়ে কি কিছু ঢুকাচ্ছিল স্যার? আমি সেরকমই অনুভব করছিলাম, কিন্তু আমি চোখে কিছু দেখছি না। স্যার ওই সময় তো আসলে আপনার অনুভূতিটা কি ছিল, যে আসলে যেহেতু ধর্ষণ নিশ্চিত, উপভোগ করা শ্রেয়, এরকম কিছু? অনেকটা এরকমই ভাই। তারপর আরো দুইটা কোপ মারতে এবার সাউন্ড সহ আসলো। কি বলেন? আহ, এরকম করে আওয়াজ আসতেছে ভাই। আমি কোপ দেই, আমি একটা অনুভব করি আর একটা আওয়াজ আসতেছে। স্যার আপনি কিন্তু বেশ ভালগার একটা গল্প বলছেন ভাই। ভালগার যেটা আমার সাথে হয়েছে। আচ্ছা স্যার বলেন বলেন। এখন আমি বলে আমাকে আমার উপরে যাই হোক, আমার তো বাঁচতে হবে ভাই। তো আমি কোবাতে শুরু করলাম, আমার পিছ দিয়ে কে যেন ঠেলতে ঠেলতে আমাকে শেষ করে দিল ভাই। তো আমি কারো করতে করতে তো অনেকটা আমি খেলাটা উপভোগ করছেন? খেলাটা উপভোগ না রে ভাই, আমার উপরে যা গেছে এটা আমি পরবর্তীতে আমি ঠেলা খাচ্ছেন আর ওদিক দিয়ে কাটছেন, ঠেলা কাটছেন কাটছেন, এই ঠেলা কাটছেন কাটছেন। আপনি বলেন ভাই, আমি শুনি। আপনি বলেন না। না না, এরপর কি হচ্ছে বাকিটা আপনি বলেন, আমি শুনি। না 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 স্যার বলেন না। স্যার স্যার আপনি বলেন স্যার, আপনি আমার অনারেবল গেস্ট, আপনি বলেন স্যার। সরি। গুতা খেতে খেতে তারপরে আমি সেই গুতাটা এক হিসাবে আমার জন্য ভালো হয়েছে, আমার কাজের স্পিড বাড়িয়ে দিয়েছিল। মানে শেষমেশ আপনি তাহলে তাকে ধন্যবাদ দিচ্ছেন? না, ধন্যবাদ কেন দিব রে ভাই? আমার উপরে যা গেছে এটা তো আমি পরবর্তীতে পায়খানা করতে বসার পরে আমি বুঝতে পারছি যে কি হয়েছিল। বুঝতে পারছি স্যার, নেক্সটে যাই স্যার। পরে আমি করতে করতে আমি ইন্ডিয়ার বর্ডারে চলে যাই এবং আমি এখন ইন্ডিয়া এসে পড়েছি। এখন প্রধান কাজ হলো আমাকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে সেখানে মাটি খুঁড়ে আবার উঠতে হবে। তো আমি খোদাই করতে করতে যাই এবং যখনই আমি শেষ প্রান্তে এসে পড়েছি, যখন উঠে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, তখন উপরে তাকিয়ে দেখি 7-8টা পিস্তল বন্দুক আমার দিকে তাক করা। আমি বললাম, আল্লাহ কোন মুসিবতে এনে দিলে, এটা আবার কেমন ভূত? এটা তো ভূত না স্যার, এটা তো ইন্ডিয়ান আর্মি। তখন তো আমার মাথায় এটাই চলতেছিল। তো পরে আমাকে একটা মাথার মধ্যে বন্দুক দিয়ে বাড়ি দেয়, বলতেছে কে? পরে আমি পরিচয় দিলাম, আমি আপার সাথে কথা বলায় দিলাম, পরে ছেড়ে দিল। পরে আমাকে কলারটা ধরে হেঁচড়িয়ে নিয়ে গেল মাটিতে করে, নিয়ে একটা জায়গায় বসালো। আমাকে অনেকভাবে অনেক কিছু চেক করলো।
এবং আমার পশ্চাৎদের চেক করে দেখে অলরেডি খারাপ অবস্থা। তো সেটা থেকে তাদের মায়া হয় এবং তারা কোনোভাবে আমাকে গোসল মোসল করিয়ে আমাকে একটা জায়গা দিয়ে রাখতে দেয়। কিন্তু স্যার আমি যতটুকু জানি যে আপার কথা শোনার পরে তো আপনার আসলে সমাদর করার কথা, আদর করার কথা, বেশি বেশি মানে আপনার যত্ন নেওয়ার কথা, সেটা কি করছে? সেটা তো বললাম, আমাকে প্রথমে তো খুব বাজেভাবে ব্যবহার করেছে। আপার কথা শোনার পরেই তো আমাকে বললাম না গোসল টোসল করা ইয়ে করলো। হ্যাঁ, মাটি দিয়ে হ্যাঁচড়ায় টেনে নিছে। এখন এটা তাদের প্রথম, আমাকে হঠাৎ এরকম একজন দেখছে। আমি তো ভুয়াও হতে পারি, আমার মতো তো অন্য একজন বেশ ধরতে পারে। তো সেই জন্য আর কি যেটা বললাম যে এরকম হয়েছে, এটাই হচ্ছে রাসেল ভাই আমার কাহিনী। মানে বুঝলাম না, এতক্ষণ ধরে পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেল, আপনি এখনো আমাকে রাসেল বলতেছেন। আমি তো রাসেল না, আমি সম্রাট। কোন সম্রাট ভাই? আমি তো রাসেল মনে করি। না না, আমি রাসেল না, আমি সম্রাট। আবার কোন ভূতের প্রোগ্রামে এসে বললাম ভাই? এটা নতুন ভূতের প্রোগ্রাম, এটা লুজ টক এফএম। ধুর মিয়া, কি এফএম উফেন, আমি তো ভূত এফএম ভাবতেছিলাম। স্যার এটা ভূত এফএম। থ্যাংক ইউ স্যার, আপনার লাইনটা কেটে দিলাম, ধন্যবাদ। হ্যাঁ, আর দর্শক আপনারা এই মুহূর্তে যে গল্পটি শুনতে পারলেন, এটা আসলে প্রচণ্ড ভয়ঙ্কর একটি গল্প। তো পুরো গল্পটি যারা এখনো শুনেননি দ্রুত শুনে নেন, পুরো গল্পটি শুনুন। এবং ওবায়দুল কাদের স্যারের একটা মানে বিধ্বংসী গল্প, এটা কেউ মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের কন্টেন্ট এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো এক পর্বে, এবং আমাদের নেক্সট এপিসোড কিন্তু নেক্সট বৃহস্পতিবার। থ্যাংক ইউ সো মাচ।